হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব প্রায়োরিটি শিডিউলিং। আমরা অলরেডি এফসিএফএস, শর্টেজ জব ফার্স্ট, এসআরটিএফ অনেকগুলো শিডিউলিং অ্যালগোরিদম পড়ে এসেছি। আজকে যেটা প্রায়োরিটি শিডিউলিং, তার মেন উদ্দেশ্য হচ্ছে যেগুলো হায়ার প্রায়োরিটি প্রসেস সেগুলো এক্সিকিউশন আগে করানো। তো এখানে কি থাকে না, প্রত্যেকটা প্রসেসের সঙ্গে একটি করে প্রায়োরিটি নাম্বার লেখা থাকে। প্রায়োরিটি নাম্বার যেটা প্রত্যেকটা প্রসেসের সঙ্গে থাকে এবং যেটা ডিনোট করে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস। যে প্রসেসের প্রায়োরিটি বেশি, যে প্রায়োরিটি বেশি প্রসেসগুলো আগে এক্সিকিউট হবে, যার কম সেগুলো পরে এক্সিকিউট হবে। এবং এখানে কিন্তু কিউয়ের যে প্রিমিটিভ যে প্রপার্টি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সেটা কিন্তু সার্ভ হয় না। আমার রেডি কিউ থেকে প্রসেসগুলো যেগুলো ওয়েট করে, যার প্রায়োরিটি বেশি সেই প্রসেসটাকে আগে সিলেক্ট করা হয়। তবে এখানে বলে রাখা ভালো, আমাদের এখানে যে অঙ্কগুলো করব সেখানে আমাদের দেয়া থাকবে যেগুলো লোয়েস্ট ভ্যালু দ্যাট ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। মানে দ্য সিপিইউ ইজ অ্যালোকেটেড টু দ্য প্রসেস উইথ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, বাট হাইয়েস্ট প্রায়োরিটি আমরা কিভাবে করব, লোয়েস্ট ইন্টিজার মানে হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, যেটার নাম্বারটার ভ্যালু কম সেটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। এবার প্রায়োরিটি শিডিউলিং এর দুটো ভার্সনই হয়, যেরকম আমাদের শর্টেজ জব ফার্স্টের জন্য আমরা দেখেছিলাম, এটারও প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ দুটো ভার্সনই হয়। এই ভিডিওতেই আমরা দুটো ভার্সনই কভার করব। এবং এসজেএফকে আমরা যদি একটা প্রশ্ন হয় যে এসজেএফ এবং প্রায়োরিটি শিডিউলিং এর মধ্যে কম্পেয়ার করো, আমরা বলতে পারি যে এসজেএফ ইজ দ্য প্রায়োরিটি শিডিউলিং হোয়ার প্রায়োরিটি ইজ দ্য ইনভার্স অফ প্রেডিক্টেড নেক্সট সিপিইউ বাস টাইম। আমাদের এসজেএফ এ কি ছিল, শর্টেস্ট সিপিইউ বাস টাইম যেটা আছে সেটা আগে এক্সিকিউট হবে। তো আমি বলতে পারি দ্যাট ইজ দ্য ইনভার্স অফ প্রেডিক্টেড নেক্সট সিপিইউ বাস টাইম। তো এসজেএফ শিডিউলিং কিন্তু একটা স্পেশাল কেস অফ প্রায়োরিটি শিডিউলিং, যেখানে প্রায়োরিটি অফ এ প্রসেস ডিটারমাইন করা হয় বাই দ্য বাস টাইম। ওকে, সো এনিওয়ে, তো প্রায়োরিটি শিডিউলিং এর আমরা সামস তো করবই, কিন্তু তার আগে বলে রাখা ভালো প্রায়োরিটি শিডিউলিং এর একটা প্রবলেম আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ কল্ড দ্য স্টারভেশন প্রবলেম। স্টারভেশন বাংলা হচ্ছে ক্ষুধার্থ, তাই না? সো স্টারভেশনের ব্যাপারটা কি, ধরা যাক একটা একটা প্রচুর বিজি একটা সার্ভার, যেখানে প্রচুর রিকোয়েস্ট আমার আসছে। সেখানে আমার যে রেডি কিউ, সেই রেডি কিউতে সব সময় কোনো না কোনো প্রসেস এসে জমা হচ্ছে, এবং শিডিউলার এক এক করে প্রায়োরিটি ওয়াইজ আমার প্রসেসগুলোকে সার্ভ করছে। এবার ভেবে দেখো, একটা যার প্রায়োরিটি খুবই কম, ধরা যাক খুব কম প্রায়োরিটির একটা প্রসেস, সে ওয়েট করছে ফর হিজ টার্ন, কিন্তু সে কি সিপিইউ আদৌ পাবে? সিপিইউ তখন পাবে না যদি কিনা সেটা বিজি হয়, এবং প্রত্যেকটা প্রসেস, যে প্রসেসগুলো আসছে, নতুন প্রসেস আসছে, তাদের প্রায়োরিটি ওর থেকে বেশি হয়ে যায়। তার কারণ স্বাভাবিকভাবেই যে এখানে তো শিডিউলার সবসময় প্রায়োরিটি দেখবে। তো আমি রেডি কিউতে ওয়েট করছি, কিন্তু আমি চান্স পাচ্ছি না, তার কারণ একটা প্রসেস কমপ্লিট হলে শিডিউলার যখন সিলেক্ট করছে তখন অলরেডি অন্য প্রসেস চলে এসেছে যার প্রায়োরিটি আমার থেকে বেশি। তো শিডিউলার অবশ্যই তাকেই সিলেক্ট করবে, আমাকে নয়। তো আমার এরকম যদি বিজি একটা সার্ভার থাকে, বিজি যদি একটা সিস্টেম থাকে, সেখানে হতে পারে এরম কিছু প্রসেস থেকে যেতে পারে যারা বছরের পর বছর, দশকের পর দশক বসেই আছে, সে এক্সিকিউট হতে পারছে না, বিকজ তার প্রায়োরিটি ইজ কম, অ্যান্ড দ্যাট প্রবলেম ইজ কল্ড দ্য স্টারভেশন প্রবলেম। ক্ষুধার্ত, সে বসে আছে, খিদে পেয়েছে, খেতে পাচ্ছে না, তাই তো? তো সেই প্রবলেমটার কি সলিউশন? সেই প্রবলেমটার সলিউশন হচ্ছে এজিং। এজিং ইজ দ্য সলিউশন ফর দ্য স্টারভেশন। এটা জেনে রাখা ভালো, আমরা অঙ্কে তো অবশ্যই আসছি, সেগুলোই খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রবলেমটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্টারভেশন অ্যান্ড এজিং। এজিং এ কি বলা হচ্ছে, স্টারভেশন যাতে না হয় তার জন্যই এজিং, যেখানে প্রত্যেকটা প্রসেসকে একটা টাইম ইন্টারভেল, ওয়েটিং টাইম, যদি একটা টাইম ইন্টারভেল চলে যায়, তাহলে তার প্রায়োরিটি ভ্যালু ইনক্রিজ করে দেওয়া হবে, খানিকটা এক এক করে বাড়ানো হবে। ধরা যাক আমার এরকম আছে যে 15 মিনিট যদি কোনো প্রসেস রেডি কিউতে ওয়েট করে, তাহলেই তার যে
প্রায়োরিটি ছিল সেই প্রায়োরিটির ভ্যালু 1 ইনক্রিজ করে দেবো, আমি বাড়িয়ে দেবো। তার মানে প্রথম 15 মিনিটে আমার প্রায়োরিটি একটু বাড়লো, পরের 15 মিনিট মানে আধ ঘন্টা গেলেই আমার প্রায়োরিটি আরেকটু বাড়বে। এইভাবে বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন আমার প্রায়োরিটি ভ্যালুটা এমন একটা লেভেলে চলে যাবে, এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে আমি হায়ার প্রায়োরিটি প্রসেসগুলোর সঙ্গে কম্পিট করতে পারবো এবং আমি সিলেক্ট হতে পারবো। সো দিস ইজ কল্ড এজিং, যেখানে আমার increase the priority of a process at it as the time progresses, increase the priority of the process. So aging is the solution for the starvation. So আমরা এখন প্রবলেমে থাকবো না, আমরা সত্যি সত্যি এবার সামসে চলে যাচ্ছি আমরা। চলো তো প্রায়োরিটি শিডিউলিং প্রথম যে এক্সাম্পলটা আমরা করব সেটা নন প্রিএমটিভ ভার্সন। বলেছে নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদমের জন্য এই যে স্ন্যাপশটটা দেয়া আছে তার অ্যাভারেজ ওয়েটিং টাইপ ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো প্রসেসগুলো দেয়া আছে দেখো, P1 P2 থেকে P5 বাস টাইম দেয়া আছে, অ্যান্ড দিস কালাম ইজ দ্য নিউ কালাম প্রায়োরিটি। তো এখানে যেটা ইম্পর্টেন্ট তোমাদের আমি বলছিলাম একটু আগেই, সেটা হচ্ছে কোন প্রসেসটা প্রায়োরিটি সব থেকে বেশি। দেখে মনে হচ্ছে 5 এর প্রায়োরিটি সব থেকে ভ্যালু বেশি, তাই না? কিন্তু তা নয়, অ্যাকচুয়ালি প্রায়োরিটি বেশি হবে তার যার নাম্বারটা কম। সো দিস ইজ দ্য হায়ার প্রায়োরিটি প্রসেস। তারপরের প্রায়োরিটি হচ্ছে 2, তারপরে এইটা মানে P1, তারপরে P3, তারপরে P5। তো সেটা সাধারণভাবে কোয়েশ্চেনে বলা থাকে, যদি নাও বলা থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে লোয়েস্ট নাম্বার ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। ওকে, তো চলো এবার এগুলোর তো সবার এটা অ্যারাইভাল টাইম দেয়া নেই, তার মানে দিস ইজ ভেরি সিম্পল, সবাই একই টাইমে এসছে, P1 থেকে P5 সবাই 0 টাইম ইনস্ট্যান্সে এসছে। তো 0 টাইম ইনস্ট্যান্সে সবাই যখন চলে এসেছে, তো এখানের মধ্যে থেকে সবার আগে আমার সিলেক্ট করবে P2 কে শিডিউলার, কারণ এর প্রায়োরিটি সব থেকে বেশি। সো P2 will be selected, and as this is a non preemptive version, P2 will continue যতক্ষণ না শেষ হচ্ছে ওর বাস টাইম 1, সুতরাং 1 এ আমার শেষ হয়ে গেল P2, এবং তারপরে আমার সিলেক্ট হবে এইটা P5। সো P5 এর 5 মানে 1 থেকে 6 অবধি আমার P5 গেল, অ্যান্ড দেন বাকি যারা পড়ে আছে তাদের মধ্যে P1 এর হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি 3, সো 10 মানে P1 16 এ গিয়ে কমপ্লিট হবে, অ্যান্ড দেন তারপরে যে দুটো পড়ে আছে P3 এর হচ্ছে 4 মানে 4 এর বাস টাইম 2, সো 16 to 18 হবে P3, অ্যান্ড দেন লাস্ট এক বাস টাইমের আছে P4, সো 18 থেকে 19। বাস, এবার অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেশন আর তোমাদের আমাদের শেখানোর দরকার নেই, নিজেরা ক্যালকুলেট করে নেবে। So this is the average priority scheduling non-preemptive version. So very simple. আমরা যদি SJF করে থাকি, ওখানে যেখানে দেখছিলাম বাস টাইমের ওপরে আমি সর্টিংটা করছিলাম, এখানে প্রায়োরিটি বলে একটা কলাম থাকবে, আমার বাস টাইম যাই হোক না কেন প্রায়োরিটি যার ভ্যালু বেশি, ইনফ্যাক্ট প্রায়োরিটি যার ভ্যালু এখানে ইন্টিজার নাম্বারে কম, সেই প্রসেসটাকে সিলেক্ট করবে, মানে হচ্ছে যে হায়ার প্রায়োরিটি প্রসেস উইল বি সিলেক্টেড। এবারে চলে আসি আমরা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং প্রবলেমে। তো আমার একটা দিয়ে দিয়েছে স্ন্যাপশট P1 to P5, BT মানে হচ্ছে বাস টাইম দেয়া আছে, প্রায়োরিটি ভ্যালু দেয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাইভাল টাইম দেয়া আছে। তো আমাকে প্রথমেই কি করতে হবে, গ্রান্ট চার্টটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। তো চলো গ্রান্ট চার্ট আমরা বানাই। চার্টের রেক্ট্যাঙ্গুলার বক্স কেটে নিলাম। টোটাল কত আছে এগুলো যদি যোগ করো, 5 একে 6, 2 8, 1 9, 9 আর 5 হচ্ছে 14, হ্যাঁ 14। সো 0 এখানে লিখবো আর 14 এখানে লিখে ফেলবো, এবং 14 মানে এইখানে 7 হবে, 7 মানে এই 3 4 এরকম হবে, এটা 3 বা 4, তো 2 এরকম ভাবে করবো। এবার কোথায় কখন অ্যারাইভ হয়েছে সেগুলো দেখে নিই। P1 অ্যারাইভ করেছে অ্যাট টাইম 0, সো অ্যাট টাইম 0 এখানে আমি লিখবো P1, ওকে, অ্যান্ড দেন P2 হচ্ছে 1 এ, তার মানে এটা 7, এটা 7 মানে হচ্ছে এটা 4 2 1, এখানে 1 করলাম, বড্ড কাছাকাছি হয়ে যাচ্ছে, 1 এ হচ্ছে আমার P2, এবং 2 এ হচ্ছে P3, সো 2 হচ্ছে P3, নো প্রবলেম, এখানে P3, 3 এ হচ্ছে P4, এটাকে ধরলাম 3, এটাকেই 3 করে দিলাম আমি বোঝার সুবিধার জন্য জায়গার অভাবে, অ্যান্ড 4 এ হচ্ছে P5, সো সে লেটস ইট ইজ 4,
এবং 4 হচ্ছে আমার P5। এগুলো আমাকে কিন্তু আগে করে নিতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট, এইগুলো না লিখলে পরে বুঝতে অসুবিধা হবে। আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি। সো নাও অ্যাট টাইম t0 এই টাইমে কেউ কি আছে? ইয়েস, রেডি কিউতে কে আছে? P1 বলছে আমি আছি, আর কেউ নেই, P1 একাই আছে। তো P1 উইল বি স্টার্টেড, P1 আমার এক্সিকিউশন স্টার্ট হলো অ্যাট টাইম 1 একটা ঘটনা ঘটেছে, P2 চলে এসছে। তো P2 P1 এর প্রায়োরিটি 3, P2 এর প্রায়োরিটি হচ্ছে 1, সো P2 will be selected, so P1 will be preempted and P2 will be selected. So 2 নম্বর প্রসেসটা P2 আমার এক্সিকিউশন স্টার্ট হয়ে গেল, তাই তো? কারণ P2 আমার কম, কিন্তু আমাকে লিখে রাখতে হবে P1 এর কত বাকি আছে। সো P1 এর আমার 4 বাকি আছে, আমি এখানে লিখে রাখলাম একদম। আচ্ছা, এই দিকে না লিখে রেখে আমি এই সাইডে লিখছি, P1 এর 4 বাকি, 1 মিলি সেকেন্ড এক্সিকিউশন ওর হয়ে গেছে। ওকে, নাও অ্যাট টাইম 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ডে একটা ঘটনা ঘটেছে, 2 মিলি সেকেন্ডে এসে গেছে P3 প্রায়োরিটি কত? 4, সুতরাং আমার দেখার দরকার নেই, আমার 1, সুতরাং আমি কন্টিনিউ করব। সো P2 উইল বি কন্টিনিউড। এবারে 3 মিলি সেকেন্ডের মাথায় আবার একটা ঘটনা ঘটেছে, P4 এসছে, প্রায়োরিটি 5, আমার 1, সুতরাং P2 চোখ কান বন্ধ করে এক্সিকিউট হতে শুরু করবে, মানে এক্সিকিউশন কন্টিনিউ করবে। আমার কত দরকার ছিল? আমার দরকার ছিল হচ্ছে আমার 5, তো আলটিমেটলি 5 মানে হচ্ছে আমার 1 শুরু হয়েছে, 5 মানে আমার, কারণ এর পরেরটাও আসবে, 5 আসবে, কিন্তু 2, সুতরাং আমার প্রায়োরিটি সব থেকে কম, P2 প্রায়োরিটি সব থেকে কম। তো 5 মিলি সেকেন্ড P2 এর জন্য বাস টাইম কত ছিল? আমি একটু তো ভুল করে ফেললাম এখানে, P2 এর বাস টাইম ছিল তো 1, সো P2 তো এখানেই শেষ করে যাবে, আবার আমাকে প্রথম থেকে দেখতে হবে। সো P1 শুরু হয়েছিল, প্রিএম্প্ট হয়ে গিয়ে P2 স্টার্ট করেছিল, P2 এর বাস টাইম ছিল 1, সুতরাং P2 2 মিলি সেকেন্ডেই শেষ। এবার 2 মিলি সেকেন্ডে কে কে আছে? P3 আছে আর P1 আছে, তাই না? P1 এর 4 বাকি আছে আর P3 এর 2 বাকি আছে, বাট আমি কম্পেয়ার করব কি না প্রায়োরিটি। তো প্রায়োরিটি কার বেশি না P1 এর বেশি। P1 এর 4, P1 এর 3, P3 এর 4, সো P1 আবার রিজিউম হবে, P1 যেটা বন্ধ হয়ে গেছিল P1 আবার শুরু হলো। তো P1 শুরু হলো, P1 কতটা চলবে? এই 3 অবধি এলো, 3 অবধি আসার পরে তার মানে এর আর 2, আর কত বাকি? 3 বাকি, আরো 1 মিলি সেকেন্ড হয়ে গেল, 3 বাকি এর। এবারে কে এসছে? P4 এসছে, তাহলে P4, তো P2 কমপ্লিট হয়ে গেছে, P2 লাইনটা আমি কেটে দিলাম বোঝার সুবিধার জন্য। তো এর হচ্ছে 5, সুতরাং আমার দেখার দরকার নেই, আমি আরো 1.5 অবধি এগিয়ে গেলাম, এতটা আমি এগিয়ে গেলাম। এবার 4-এ গিয়ে আমার কত বাকি আছে? 4-এ গিয়ে আমার বাকি আছে 2, আমার 2 মিলি সেকেন্ড এক্সিকিউশন এখনো বাকি আছে, তাই তো? কারণ P1 1 2 এতটা হয়েছে, আর ওখানে 1, মানে 3 হয়েছে 5-এর মধ্যে, সো 3 হয়েছে, 2 বাকি আছে। এইবারে এইখানে এসে P5 এসছে, P5 এর প্রায়োরিটি দেখো 2, আমার থেকে বেশি প্রায়োরিটি, তার মানে P1 এখানেই শেষ। এবারে কে শুরু হবে? P5 শুরু হবে। আমি এখানটা একটু মুছে দিলাম, আমার P5 শুরু হবে, তাই না? তো P5 শুরু হবে, তো এটা আমার পুরোটাই P1 আমি দুটো জায়গাতেই P1 লিখলাম, অ্যাকচুয়ালি এটা একসঙ্গে চলছে। এবার P5 স্টার্ট হলো, এবার P5 এর আর কোনো ঘটনা ঘটার নেই, যত ঝামেলা হওয়ার এই অ্যারাইভাল টাইমগুলোতে হয়, এরপরে তো আর কোনো ঘটনা ঘটছে না, সুতরাং আমার পরে আর লোয়ার প্রায়োরিটির কেউ আসবে না, তো আমার 5 মিলি সেকেন্ড লাগবে, তো 9 অবধি আমি থাকবো, 9 অবধি P5 কমপ্লিট হয়ে গেল। P5 যেই কমপ্লিট হয়ে গেল, এবারে দেখবে অ্যাভেলেবেল যেগুলো আছে তাদের মধ্যে লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আবার P1, তো আবার P1 শুরু হবে, P1 এর কত বাকি? 2 বাকি, তাহলে 9 থেকে 11 অবধি আবার P1 চললো, P1 কমপ্লিট হয়ে গেল, বাকি পড়ে থাকলো P3 অ্যান্ড P4, যার মধ্যে প্রায়োরিটি কম হচ্ছে P3, তো P3 শুরু হবে, কতটা চলবে? 2 মিলি সেকেন্ডের জন্য, মানে 13 অবধি চলবে, 13 অবধি চললো P3। এবার বাকি থাকলো P3 কমপ্লিট, P4 বাকি থাকলো, প্রায়োরিটি সব থেকে বেশি লোয়েস্ট প্রায়োরিটি এর
তার মানে 1 মিলি সেকেন্ড, 13 থেকে 14 মানে P4। এই যে আবার এই যে মিলিয়ে নিলাম যে 1 মিলি সেকেন্ড 13 থেকে 14, সেটা হচ্ছে এই প্রথমে 14টা লিখে রাখা, ওই জন্য খুবই ইম্পর্টেন্ট। তো P4 আমার এখানে লাস্টে। এবারে ওয়েটিং টাইম ফর P1, P2, P3, P4 অ্যান্ড P5, 5টা আছে। তো প্রথমে P1, প্রথমবার দেখো P1 কতবার এসছে, P1 এখানে একবার সিপিইউ পেয়েছে, প্রিএম্প্ট হয়ে গেছিল, আবার এই পয়েন্টে সিপিইউ পেয়েছে, প্রিএম্প্ট হয়ে গেছে এখানে, আবার এখানে এসছে। তো ওয়েটিং টাইম প্রথমবারের জন্য 0 মিলি সেকেন্ডে সিপিইউ পেয়েছে, 0 মিলি সেকেন্ডে এসছিল, প্লাস আবার প্রিএম্প্ট হয়ে গেছে কোথায়, 1 এ পেয়েছে কোথায়, 2-তে, মানে 2 মাইনাস 1, আবার 2 মাইনাস 1 মিলি সেকেন্ড এখানে ওয়েট করেছে, আবার প্রিএম্প্ট হয়ে গেছে 4-এ পেয়েছে 9, তার মানে প্লাস 9 মাইনাস 4, তাই তো। প্রিএম্প্ট হয়ে গেছে 4-এ, P1 এখানে শেষ হয়েছে, আবার পেয়েছে 9, সো 9 মাইনাস 4, তো কত পেলাম এখানে 1 আর এখানে 5, 6 মিলি সেকেন্ড হচ্ছে আমার P1 এর ওয়েটিং টাইম। P2 এসছে 1-এ, সঙ্গে সঙ্গে সিপিইউ পেয়েছে এবং ওখানেই শেষ, তার মানে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। P3 এসেছে কোথায়, 2-এ, P3 সিপিইউ পেয়েছে কোথায়, 11-তে, মাঝখানে আর কোথাও পায়নি, সো 11 মাইনাস কোথায় এসছে P3 দেখে নাও আর একবার, 2-এ, সো অ্যারাইভাল টাইম অফ P3 is 2, সো 9। অ্যান্ড P4 কোথায় পেয়েছে সিপিইউ, P4 পেয়েছে 13-এ, আর 13-এ পেয়েছে, ওর অ্যারাইভাল টাইম কোথায়, 3-তে, সো অ্যারাইভাল টাইম হচ্ছে 3-তে, মানে হচ্ছে আমার P3-র অ্যারাইভাল টাইম কোথায় আছে, 2-এ আছে, নট 3-তে, 2-এ। না, আমরা P4 দেখছিলাম, P4 13, হ্যাঁ, P4 13-তে আমার সিপিইউতে অ্যাসাইন হয়েছে, অ্যান্ড অ্যারাইভাল টাইম হচ্ছে 3, মানে 10, ওকে। অ্যান্ড P5 এর অ্যারাইভাল টাইম 4, সিপিইউতে অ্যাসাইন হয়েছেও 4-এই, আর কোথাও মাঝখানে নেই, কোথাও প্রিএমশন হয়নি, ওটার P4 এর হাইয়েস্ট প্রায়োরিটি ছিল, P4 এর প্রায়োরিটি সব থেকে P4 এর প্রায়োরিটিটা কি, এটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে একটু, না ঠিকই আছে, P5 এর প্রায়োরিটি ছিল 2, হ্যাঁ ঠিক আছে, ওকে। So 4 minus 4 is equal to 0. So now you can calculate average waiting time by summing up all the waiting time and dividing by 5. ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রবলেমটা আসবো রাউন্ড রবিন প্রবলেম পরের ভিডিওতে, সুতরাং তোমরা দেখতে থাকো, এবং যত প্রবলেম সলভ করবে এই প্রবলেমগুলো তোমাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রবলেম কালেক্ট করো, কোশ্চেন পেপার থেকে স্পেশালি বা বই থেকে, সেইগুলো বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু এক্সাম হলে গিয়ে করাটা খুব চাপ হয়ে যাবে, সুতরাং সবাই প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো এফিসিয়েন্ট হয়ে উঠবে। সো ওকে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে রাউন্ড রবিন শিডিউলিং নিয়ে।